নমস্কার। ভিডিও শুরুতেই আপনাদের একটা কথা বলে দিতে চাই যে আমরা ভিডিও বানাই, প্রপাগান্ডা করি না। আমরা অনেক ইতিহাস ঘেঁটে অনেক রিসার্চ করে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসি। তাই এই ভিডিওটা দেখতে দেখতে কোথাও যদি প্রপাগান্ডা মনে হয় তাহলে বলবো প্লিজ ভিডিওটা মাঝখানে থামিয়ে দিয়ে স্কিপ করে চলে যেতে পারেন। কারণ আমরা ভিডিও বানাই শুধুমাত্র আপনাদের জন্য, অনেক পরিশ্রম করে খেটে ইতিহাস নিয়ে। তাই আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো তার আগে একটা ছবি আপনাদের সামনে তুলে ধরতে চাই। কলকাতার রাস্তায় হাজার হাজার মানুষের ভিড়, সকলেই বিপুল উৎসাহে জয় ভবানী জয়ধ্বনি দিতে দিতে চলেছেন সামনে। কর্নওয়ালিস স্ট্রিটে বিরাট প্যান্ডেল করে রাস্তায় প্রতিষ্ঠা করা হয়েছে ভবানী মূর্তি। পায়ের কাছে বসে রয়েছেন রাজা শিবাজি। আজকে তারই আদর্শেই জেগে উঠেছে বাঙালি। সেই 1905 সালের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় কলকাতার রাজপথে এমনই এক দৃশ্য দেখেছিল সারা ভারত। শিবাজি মারাঠা সাম্রাজ্যের শিরোমণি, মোগল সাম্রাজ্যের সাক্ষাৎ জম, জাতীয় আত্মসম্মানের প্রতীক। সেই শিবাজি হয়ে উঠেছিলেন বাংলায় জাতীয়তাবাদী বিপ্লবী তরুণদের প্রাণের নেতা, তাদের আদর্শ। বাংলায় মহারাষ্ট্রের মতন করে সম্মানের সঙ্গে উদযাপন হয়েছিল শিবাজি উৎসব। কিন্তু কেন, কি কারণে হঠাৎ করে সুদূর মারাঠা সাম্রাজ্যের শিরোমণি শিবাজিকে নিয়ে বাঙালিরা তো আবেগ, সেদিন বাঙালিকে উদ্বেল করে তুলেছিল, সেটা আজকে বোঝাটা আমাদের জন্য খুবই কিন্তু প্রয়োজন। এবং সেই সময় শিবাজির আরাধ্য দেবী ভবানী হয়ে উঠেছিলেন বাংলার প্রাণের দেবী মা দুর্গা। শিবাজির ভবানীকেই বাংলার মা দুর্গার মধ্যে খুঁজে পেতে চেয়েছিলেন বাংলার বিপ্লবীরা। একসময় মুঘল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করা শিবাজি হয়ে উঠেছিলেন বাংলার বিপ্লবীদের আদর্শ পুরুষ। আজকে যখন প্রাদেশিকতার ঘৃণায় মানুষের মন বিষিয়ে দেওয়ার চেষ্টা চলে চারিদিকে, সেই সময় দাঁড়িয়ে আজ থেকে বহু বছর আগে বাংলার সেই সব মহামানবদের কথা আমাদের মনে করতে হয়, যারা সমস্ত প্রাদেশিকতার ঘৃণা কাটিয়ে এক ঐক্যবদ্ধ ভারত গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। তাই তো জাতীয়তাবাদের অগ্নিমন্ত্রের দীক্ষাগুরু শ্রী অরবিন্দ মনে মনে আশা প্রকাশ করেছিলেন শিবাজির মতন বাংলার মাটিতেও তিনি গড়ে তুলবেন ভবানী মন্দির। সেদিন বাঙালি বিপ্লবী তরুণরা শিবাজিকে তাদের আদর্শ পুরুষের আসনে বসিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মরণপণ লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিল। আজ আমাদের ভীষণ প্রয়োজন সেই সব বাঙালি চিন্তাবিদ ও তরুণ বিপ্লবীদের, যারা প্রাদেশিকতার ঘৃণা থেকে মুক্ত থেকে উদার জাতীয়তাবাদে বিশ্বাস করতেন। তাই আজকের এপিসোডে আমরা দেখব কিভাবে শিবাজি আর দেবী ভবানী হয়ে উঠেছিলেন বিপ্লবীদের আদর্শ। নমস্কার, আই এম বোসের আবারও একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। ভবানী মারাঠা জাতির আরাধ্য দেবী। ঐতিহাসিকরা বলেছেন যে শিবাজির মা ছিলেন দেবী ভবানীর পরম ভক্ত। মায়ের কাছ থেকে দেবী ভবানীর মন্ত্র পেয়ে শিবাজিও হয়ে উঠেছিলেন দেবী ভবানীর একজন ভক্ত। দেবী ভবানী হলেন দেবী দুর্গারই অন্য একটি নাম। ভারতবর্ষের শক্তি সাধকরা মনে করেন ভারতের বিভিন্ন স্থানে এই দেবী শক্তি বিভিন্ন নামে বিরাজমান। বাংলায় যিনি মা দুর্গা, তিনি মহারাষ্ট্রের দেবী ভবানী। পুরাণ মতে দেবী দুর্গা মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করার সময় বিভিন্ন রূপ ধারণ করেছিলেন, আর তার মধ্যেই একটা রূপ এই দেবী ভবানী। প্রতি বছর আমাদের দুর্গাপুজোর সময় একাধিক দেবী রূপের আমরা পূজা করে থাকি। তার মধ্যে অন্যতম প্রধান রূপ হলেন দেবী ভবানী। দেবী এক হাতে মহিষাসুরের কাটা মুন্ড ধরে রয়েছেন। এই দেবী ভবানী মহারাষ্ট্রের অনেকের কুলদেবীও। মহারাষ্ট্রের তুলজা শহরে দেবী ভবানীর বিরাট মন্দির রয়েছে। দেবী ভবানীর আরেকটা পরিচয়, মুঘলদের সঙ্গে যুদ্ধের সময় মারাঠা স্বাধীনচেতা জাতির মনে দেবী ভবানীকেই আদর্শ শক্তির দেবী রূপে প্রতিষ্ঠা করেছিলেন মারাঠা কুলতিলক শিবাজি। 1901 সাল থেকে যখন বাংলায় একটু একটু করে ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাঙালিরা মুখ খুলতে শুরু করেছিল, সারা ভারতে তাদের অত্যাচারে অতিষ্ঠ করে তুলেছিল দেশের মানুষকে, সেই সময় সংঘবদ্ধ হতে শুরু করেছিল জাতীয়তাবাদী আন্দোলন। প্রত্যেকটা দিন ব্রিটিশদের কাছে অপমানিত, লাঞ্ছিত হতে হতে মাথা তুলে উঠে দাঁড়াবার চেষ্টা করছিল ভারতীয়রা। আর এই আত্মসম্মান ও আত্মমর্যাদার লড়াই প্রথম কিন্তু শুরু করেছিলেন বাংলার মাটি থেকেই। সেই সময় প্রয়োজন ছিল একজন বীর যোদ্ধাকে নিজেদের আদর্শের আসনে বসানোর। বাঙালির মনে সেই সময় যারা প্রেরণা জুগিয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন মহারাজা শিবাজি। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম রমেশচন্দ্র দত্ত লিখেছিলেন মহারাষ্ট্র জীবন প্রভাত, মহারাষ্ট্রের বীর স্বাধীনতা যোদ্ধাদের জীবন কথা। এই বই থেকেই বাঙালি পেয়েছিল বীরত্বের আদর্শ। মহারাষ্ট্র জীবন প্রভাতে বাঙালি হয়ে উঠেছিল বাংলার তরুণ বিপ্লবীদের প্রাণের নেতা। মহারাষ্ট্রে সেই সময় নেতৃত্ব দিচ্ছিলেন জাতীয়তাবাদী নেতা বাল গঙ্গাধর তিলক, আর বাংলায় নেতৃত্ব দিচ্ছিলেন বিপিনচন্দ্র পাল। মহারাষ্ট্রকে ঐক্যবদ্ধ করবার জন্য তিলক শুরু করেছিলেন শিবাজি উৎসব।
শিবাজি উৎসব শুরু হলে মহারাষ্ট্রের মানুষের মধ্যে ভীষণ ঐক্যবদ্ধ চেতনা দেখা দিয়েছিল। বাংলার জাতীয়তাবাদী নেতারা এই বিষয়টা দেখে খুব অনুপ্রাণিত হয়েছিলেন। তারাও শিবাজির মতন এক আদর্শ পুরুষের পতাকা তলে বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন। ইংল্যান্ড থেকে ভারতে ফিরে এসে বরোদার মহারাজার অধীনে চাকরি নিয়েছিলেন শ্রী অরবিন্দ। মনে মনে ভারতে জাতীয়তাবাদী চেতনা, জাতীয়তাবাদী বিপ্লবের স্বপ্ন দেখতেন তিনি। একদিকে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ তাকে আনন্দমঠের মতোই একটা মঠ প্রতিষ্ঠার জন্য অনুপ্রেরণা দিয়েছিল। অন্যদিকে শিবাজির আরাধ্য দেবী ভবানী তাকে বাস্তবের মাটিতে দেবী ভবানীকে সামনে রেখেই কিভাবে লড়াই করা যায় সেই পথ দেখিয়েছিলেন। শ্রী অরবিন্দ মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলার মাটিতে একটা ভবানী মন্দির প্রতিষ্ঠা করবেন, এবং সেই অনুযায়ী তিনি বাংলায় কাজ করবার জন্য তার ভাই বারীন্দ্র কুমার ঘোষকে পাঠিয়েছিলেন। শ্রী অরবিন্দের রাজনৈতিক চেতনা আধ্যাত্মবাদের উপর প্রতিষ্ঠিত ছিল। দ্য হিউম্যান সাইকেল নামে এই সময় একটা প্রবন্ধ লিখেছিলেন শ্রী অরবিন্দ। তার থেকেই জানা যায় কেবলমাত্র রাজনৈতিক স্বাধীনতা নয়, তিনি চাইতেন আধ্যাত্মিক স্বাধীনতা। আর সেই পথে বাংলার মানুষকে নিয়ে যাওয়ার জন্য অসমবোধ নিজের মনের অহংকারকে একজন জাগ্রত দেবীর পায়ে বলি দিতে হয়। শিবাজি যেভাবে নিজের জাতিকে উদ্ধারের জন্য দেবী ভবানীর পায়ে সমস্ত কিছু উৎসর্গ করেছিলেন, বাংলার তরুণরাও সেই রকমই দেবী ভবানীর পায়ে নিজেদের সব কিছু উৎসর্গ করে ঝাঁপিয়ে পড়বেন মাতৃ সাধকের মতন দেশ ও মাতৃকাকে উদ্ধার করতে। এটাই ছিল শ্রী অরবিন্দের স্বপ্ন। এবার বুঝতেই পারছেন কিভাবে মহারাষ্ট্রের দেবী ভবানী এবং শিবাজি একটু একটু করে হয়ে উঠেছিলেন বাংলার তরুণদের প্রাণের আদর্শ। বাল গঙ্গাধর তিলক মহারাষ্ট্রের ঐক্য আনবার জন্য যখন শিবাজিকে সামনে রেখে শিবাজির জন্মদিনে শিবাজি উৎসবের ডাক দিয়েছিলেন এবং দিকে দিকে ভবানী পুজোর প্রচলন করেছিলেন, এই ঘটনার থেকে ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন বাংলার জাতীয়তাবাদীরা। তারাও বাংলায় 1905 সালে শিবাজি উৎসব প্রচলন করেছিলেন। 1905 সালেই কলকাতায় শিবাজি উৎসব অনুষ্ঠিত হয়েছিল। ব্রহ্মবান্ধব উপাধ্যায়, বিপিনচন্দ্র পালের মতো নব জাতীয়তাবাদীদের উদ্যোগে এই শিবাজি উৎসব অনুষ্ঠিত হয়েছিল। বাল গঙ্গাধর তিলক এই উৎসবে যোগ দিতে পুনা থেকে কলকাতা এসেছিলেন। এই শিবাজি উৎসবের একটা প্রধান অঙ্গ ছিল শক্তি রূপিণী মা ভবানীর পূজা। ছত্রপতি শিবাজি মুঘলের দাসত্ব মুক্ত যে স্বাধীন ভারতের ভিত্তি প্রতিষ্ঠা করেছিলেন, তারই আদর্শ জাতির সামনে তুলে ধরার জন্য এই শিবাজি উৎসবের পরিকল্পনা ছিল। প্রায় সহস্র বছরের বিভিন্ন আগ্রাসী বিদেশি মুসলিম শাসনের পরাধীনতা ও আত্মবিস্মৃতির অতল গহ্বর থেকে ভারতবর্ষকে আবার স্বাধীনতার আলো দেখাতে ও আত্মশক্তির পুনঃস্থাপনে উদ্বোধিত করতে যে বীর আবির্ভূত হলেন তিনি ছত্রপতি শিবাজি। হাজার বছর ধরে ক্রমাগত মুসলিম শাসকদের নানা রকম অত্যাচার ও যুদ্ধ বিগ্রহের জন্য যে দেশ খণ্ড ছিন্ন বিক্ষিপ্ত, সেই সময় দাঁড়িয়ে শিবাজি যেভাবে লড়াই করে এক ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, রবীন্দ্রনাথ তাঁর শিবাজি উৎসব কবিতায় তাই বলেছিলেন, এক ধর্মরাজ্য পাশে খণ্ড ছিন্ন বিক্ষিপ্ত ভারত বেঁধে দিব আমি। মানে শিবাজি যেভাবে সারা দেশে হিন্দু মানুষকে আত্মনির্ভর হতে জাগিয়ে তুলতে চেয়েছিলেন, একইভাবে বাংলার জাতীয়তাবাদী বিপ্লবীরাও বাংলার মানুষকে জাগিয়ে তুলতে চেয়েছিলেন। আর তাই তার রাজ্যাভিষেক এই দিনটাকে, মানে জ্যৈষ্ঠ মাসের শুক্ল ত্রয়োদশী 6 জুন 1674 সাল জাতীয়তাবাদের উদ্বোধনের দিন হিসাবে বিদেশি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতবর্ষের জনগণের মধ্যে দেশপ্রেম ও আত্মশক্তির পুনরুত্থানের দিন হিসাবে পালন করার জন্য তিলক সমগ্র দেশবাসীকে আহ্বান জানিয়েছিলেন। পালিত হলো শিবাজি উৎসব। জাতীয়তাবাদের মধ্যে যে নতুন শক্তি সংঘবদ্ধ হয়ে উঠছিল, স্বাধীনতা লাভের যে আকাঙ্ক্ষা জাতির হৃদয়ে প্রেরণা যোগাচ্ছিল, শিবাজি উৎসব তারই বহিঃপ্রকাশ ছিল। এই উৎসব উপলক্ষে কলকাতার টাউন হলে বিরাট সভা হয়েছিল। বাল গঙ্গাধর তিলক সেই সভায় পৌরোহিত্য করেছিলেন। আর রবীন্দ্রনাথ তার বিখ্যাত কবিতা শিবাজি উৎসব পাঠ করে জাতীয় জীবনে নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন। শিবাজির আদর্শই যে স্বাধীনতাকামী ভারতবাসীকে গ্রহণ করতে হবে, এই কবিতায় স্পষ্টভাবে কবি সেই কথাই বলেছিলেন। রবীন্দ্রনাথের শিবাজি উৎসব কবিতায় সেদিন প্রকাশ পেয়েছিল বাঙালির জীবনে শিবাজির মূল আদর্শ কতটা প্রভাব ফেলেছে। কোন দূর শতাব্দের কোন এক অখ্যাত দিবসে, নাহি জানি আজি মারাঠার কোন শৈলে অরণ্যের অন্ধকারে বসে, হে রাজা শিবাজি তব ভালো উদ্ভাসিয়া এ ভাবনা, তরিত প্রভাত এসেছিল নামি, এক ধর্মরাজ্য পাশে খণ্ড ছিন্ন বিক্ষিপ্ত ভারতও বেঁধে দিব আমি। বিশাল এই কবিতার শেষের লাইনগুলোতে রবীন্দ্রনাথ বাঙালিকে সরাসরি আহ্বান জানিয়েছিলেন শিবাজিকে নিজের জাতীয় জীবনে গ্রহণ করতে। শেষের লাইনগুলো ছিল এইরকম, মারাঠির সাথে আজি হে বাঙালি এক কণ্ঠে বলো জয়তু শিবাজি, মারাঠির সাথে আজি হে বাঙালি একসঙ্গে চলো মহোৎসবে আজি,
আজি এক সভাতলে ভারতের পশ্চিম পূরব দক্ষিণে ও বামে একত্রে করুক ভোগ, একসাথে একটি গৌরব এক পুণ্য নামে। টাউন হলে শিবাজির এই বিরাট উৎসব বাঙালির জীবনে যে নতুন একটা জোয়ার এনেছিল। শিবনাথ শাস্ত্রী বা কৃষ্ণকুমার মিত্রের মতন সেই সময় বিখ্যাত মানুষরা তাদের আত্মজীবনীতে লিখে গিয়েছেন বাঙালি তরুণরা কিভাবে শিবাজিকে সামনে রেখে দেশ উদ্ধারের, দেশের স্বাধীনতার শপথ নিচ্ছিলেন। টাউন হলের পর শিবাজি উৎসব অনুষ্ঠিত হয়েছিল 16 নম্বর কর্নওয়ালিস স্ট্রিটে এক প্রকাণ্ড দোতলা বাড়িতে। সেই বাড়িটা এখনো রয়েছে, তবে ইতিহাসের খোঁজ আর কতজন মানুষই করেন, তাই বাড়িটা দেখলেও অনেকে চিনতে পারবেন না। এখন কর্নওয়ালিস স্ট্রিট থেকে এই বাড়িতে যাওয়া যায় না, সেদিকে অনেক বাড়িঘর হয়ে গিয়েছে। তখন সেখানে যাওয়ার জন্য শিবনারায়ণ দাস গলিপথ ব্যবহার করতে হয়। বাড়িটার মাথায় লেখা আছে রাজ মন্দির। এই বাড়ির মালিক ছিলেন জনৈক রাজকুমার দাস। এই অঞ্চলে আরো কয়েকটা বাড়ি ছিল, মানে ওই আর কি বড়লোক মানুষদের যেমন হয়ে থাকে, যার নামে গলিপথের উল্লেখ করেছি আগে সেই শিবনারায়ণ দাসের ছেলেই নি। এই বাড়ির একতলায় 1904 সালে প্রতিষ্ঠিত হয়েছিল স্বদেশী যুগের বিখ্যাত ফিল্ড অ্যান্ড একাডেমি ক্লাব। এই ক্লাবের প্রতিষ্ঠাতা এবং সদস্যদের মধ্যে ছিলেন সুবোধ বসু মল্লিক, বিপিন চন্দ্র পাল, চিত্তরঞ্জন দাস প্রমুখ বিখ্যাত মানুষরা। 1905 সালের জুন মাসে ব্রহ্মবান্ধব উপাধ্যায় ও ডন সোসাইটির প্রতিষ্ঠাতা সতীশচন্দ্র মুখোপাধ্যায় এই দুই ব্যক্তি মিলে এই বাড়ির দোতলায় একটা মেস করেন। সেই মেসে মোক্ষদা রঞ্জন সমাধ্যায়, রাধাকুমুদ মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঘোষ, বিনয় সরকার প্রমুখ কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরবর্তীকালের কৃতি শিক্ষকরা তাদের ছাত্র জীবন কাটিয়েছিলেন। টাউন হলের পর কলকাতার দ্বিতীয়বার এই বাড়িতে 1906 সালের জুন মাসে শিবাজি উৎসব। একতলার একটা ঘরে দেবী ভবানীর সামনে হাঁটু গেড়ে পুজো করছেন এরকম একটা শিবাজির মূর্তি বসানো হয়েছিল। বিপ্লবী অমরেন্দ্রনাথ বসু পুরো উৎসবটার দায়িত্বে ছিলেন। এই অমরেন্দ্রনাথ বসু আবার বিখ্যাত সিমলা ব্যায়াম সমিতির আর সিমলা দুর্গাপূজার প্রতিষ্ঠাতা ছিলেন। সেই সময় কলকাতায় শিবাজি উৎসবকে সামনে রেখে বিরাট উৎসবের আয়োজন করা হয়েছিল। শিবাজির গৈরিক পতাকা হাতে নিয়ে বহু ছেলে মেয়ে রাস্তায় নেমেছিল। দুপাশের বাড়ির থেকে ফুল খোয়ে শিবাজির মূর্তিকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। স্বয়ং বাল গঙ্গাধর তিলক শিবাজি উৎসবের এই মিছিল দেখে অভিভূত হয়ে গিয়েছিলেন। কে ছিল না সেদিনকে সেই মিছিলে? বড় বড় কলকাতার দিকপাল জাতীয়তাবাদী চিন্তাবিদ ঐতিহাসিকরা তারা যোগ দিয়েছিলেন এই মিছিলে। কর্নওয়ালিস স্ট্রিটের বাড়ির ঠিক সামনেই একটা বড় খেলার মাঠ ছিল। সেই মাঠকে লোকে পান্তির মাঠ বলতো, কারণ সেই মাঠটায় মালিক ছিলেন রানাঘাটের বিখ্যাত জমিদার কৃষ্ণ পান্তি বা তার কোনো বংশধর। এই পান্তির মাঠে বঙ্গভঙ্গ এবং স্বদেশী আন্দোলনের যুগে অসংখ্য সভা এবং বক্তৃতা হয়েছে। এই মাঠে 1906 সালে শিবাজি উৎসব উপলক্ষে মেলা বসেছিল। কৃষ্ণনগরের পুতুল নাচ, বক্তৃতা, লাঠি খেলার ব্যবস্থা হয়েছিল। শিবাজি উৎসব উপলক্ষে এই বাড়ি এবং মাঠে তিলক উপস্থিত হয়েছিলেন। বর্তমানে এখন পান্তির মাঠে বিদ্যাসাগর কলেজের হোস্টেল আছে। সেই সময় প্রত্যক্ষদর্শী অনেকেই পরবর্তীকালে এই নিজেদের আত্মকথায় লিখেছিলেন যে শিবাজির ছবি আর মূর্তি বিক্রি হয়েছিল। বাঙালি তরুণরা, বাঙালি গৃহস্থরা শ্রদ্ধায় শিবাজির ছবি, দেবী ভবানীর মূর্তি বাড়িতে কিনে নিয়ে গিয়েছিলেন। সেই সময় এটাই ছিল তাদের কাছে প্রেরণা এবং জাতীয় জীবনের লড়াইয়ের প্রতীক। বাংলার সেই সময় বিখ্যাত জাতীয়তাবাদী মনীষীরা কিভাবে সারা ভারতবর্ষ ত্যাগ করতে চেয়েছিলেন, যেখানে মারাঠি এবং বাঙালি এক দেহে এক প্রাণে মিশে গিয়েছিল। সেটা সত্যি আজকে দাঁড়িয়ে প্রচণ্ড প্রাদেশিক হিংসা এবং হানাহানির যুগে ভাবতে আমাদের অবাক লাগে। এই সময় দাঁড়িয়ে শিবাজিকে যেভাবে বাংলার বিপ্লবীরা নিজেদের অন্তরে গ্রহণ করেছিল সেটা আমরা দেখতে পাই যখন শ্রী অরবিন্দের ছোট ভাই বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষকে নির্দেশ দিয়েছিলেন বাংলায় একটা ভবানী মন্দির প্রতিষ্ঠা করতে হবে। শ্রী অরবিন্দ রচনা করেছিলেন ভবানী মন্দির নামে ছোট্ট একটা পুস্তিকা। সেই সময় জাতীয়তাবাদী বিপ্লবী তরুণদের এই ছোট্ট পুস্তিকাটাই পথ দেখিয়েছিল। শ্রী অরবিন্দ চেয়েছিলেন বাংলার বিপ্লবীদের সামনে দেবী ভবানীকে আদর্শ হিসাবে গড়ে তুলতে। শ্রী অরবিন্দ লন্ডনে কেমব্রিজ ইউনিভার্সিটিতে পড়বার সময় বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ পড়েছিলেন। আনন্দমঠে যেভাবে দেবীর মন্দির এবং আশ্রমের কথা বলা হয়েছে, বাস্তব জীবনেও যখন তিনি বিপ্লবী রাজনীতিতে এসেছিলেন সেই বাস্তব মন্দির এবং আশ্রম তিনি গড়ে তুলতে চেয়েছিলেন শিবাজি এবং দেবী ভবানীকে সামনে রেখে। তার স্বপ্ন ছিল বাংলায় একটা ভবানী মন্দির তৈরি হবে, আর সেই ভবানী মন্দিরের সামনে থাকবে একটা আশ্রম। এই আশ্রমেই মাতৃসাধক বিপ্লবী তরুণরা মাতৃসাধনার দীক্ষা নেবেন। সুতরাং বুঝতেই পারছেন বাংলার সেই প্রথম যুগের বিপ্লবীদের সঙ্গে শিবাজি আর তার শিবাজির আরাধ্য দেবী ভবানীর সম্পর্ক কত গভীর। 1905 সালের অগস্ট মাসে ব্রিটিশ সরকারের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট হাতে পেয়েছিল অরবিন্দের লেখা ভবানী মন্দির পুস্তিকাটি। ব্রিটিশ সরকার বুঝতে পেরেছিল বাংলার বিপ্লবীদের কাছে ছোট্ট এই পুস্তিকা বিরাট একটা শক্তির উৎস। সেই কারণেই তারা সেই ভবানী মন্দির পুস্তিকাটিকে বাজেয়াপ্ত করেছিল। বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষ তার লেখা আমার আত্মকথা সেই বইয়ে লিখে গিয়েছেন,
অরবিন্দের নির্দেশ অনুযায়ী কিভাবে তিনি বাংলায় একটা ভবানী মন্দির প্রতিষ্ঠা করবার জন্য বহু জায়গায় ঘুরেছেন। অরবিন্দ চেয়েছিলেন বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠের প্রেরণায় এবং শিবাজির আদর্শে গড়ে উঠবে ভবানী মন্দির। বরেন্দ্র কুমার অনেক জায়গায় অনুসন্ধান করেছেন, এমনকি বিন্ধ্য পর্বতমালার নানা জায়গায় ঘুরেছেন মা ভবানীর মন্দির তৈরি করবার জন্য। অরবিন্দের ইচ্ছে ছিল ভবানী মন্দিরের পাশেই গড়ে উঠবে সর্বত্যাগী বিপ্লবী সন্তানদের আশ্রম, যেখান থেকেই সারা বাংলায় আর সারা ভারতে ছড়িয়ে পড়বে অগ্নিমঞ্চ। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই হবে শিবাজির মতন করে। সেই সময় পত্রপত্রিকায় শিবাজিকে নিয়ে বহু চর্চা শুরু হয়েছিল। সেটা দেখেই বোঝা যায় অরবিন্দের সেই চিন্তা বাংলায় কতটা প্রভাব ফেলেছিল। ঐতিহাসিক যদুনাথ সরকার শিবাজির ওপর বিখ্যাত কয়েকটা বই লিখেছিলেন। বহু বাঙালি লেখক চিন্তাবিদ শিবাজির উপর লিখতে শুরু করেছিলেন পত্রপত্রিকায়। অগ্নিযুগের বিপ্লবী পুলিন বিহারী দাস তার আত্মকথাতেও লিখে গিয়েছেন কিভাবে শিবাজি এবং শিবাজির আরাধ্য দেবী ভবানীর সামনে তারা মাতৃভূমিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করবার শপথ বাক্য পাঠ করতেন। এমনই বহু ইতিহাস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিভাবে শিবাজি সেই সময় হয়ে উঠেছিলেন বাংলার বিপ্লবী তরুণদের প্রাণের মানুষ, সেটা বোঝা যায় স্বদেশী যুগের ইতিহাস, স্বদেশী যুগের বিপ্লবীদের লেখাগুলো যদি আপনি ভালো করে পাঠ করেন। তাই পরিষ্কার বলছি, শিবাজিকে বর্গী বলার আগে একবার ভালো করে ভেবে দেখবেন। আর যারা শিবাজিকে বর্গী বলছেন তাদেরকে এই ভিডিওটি পাঠিয়ে দেবেন। আবারও বলি, ইতিহাস পাঠ করুন, প্রপাগান্ডা করবেন না। এই ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনার কমেন্ট এই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, কারণ আমি আপনাদের কমেন্ট পড়ি। একটি লাইক করে দিয়ে যাবেন। আর হ্যাঁ, সঙ্গে থাকতে যদি সাবস্ক্রাইব করেন, পাশাপাশি আপনারা ভিডিওটি যদি হোয়াটসঅ্যাপে পেতে চান, ডেসক্রিপশনে গিয়ে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নিতে পারেন। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপাতত এখানে শেষ করছি। জয় হিন্দ।